তো পি ব্লক কেমিস্ট্রি যেটা তোমাদের আছে সেটা হচ্ছে গ্রুপ 13 অ্যান্ড গ্রুপ 14, ঠিক আছে? গ্রুপ 13 এলিমেন্টগুলো আরেকবার বলে দিই কী কী আছে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে? তা বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। তারপরে তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে? 8 যোগ করবে। 8 কেন 8 যোগ করবে? কারণ অ্যালুমিনিয়ামের মধ্যে এস অরবিটাল আর পি অরবিটাল ছাড়া আর কিছু নেই। এসে কটা ইলেকট্রন থাকে? পিতে। তাহলে 8 ইলেকট্রন বেশি থাকবে অ্যালুমিনিয়ামে কার থেকে? বোরনের থেকে। তাহলে প্রোটনও বেশি থাকবে 8টা, তাই 5 + 8 13। আচ্ছা, গ্যালিয়ামে যখন আসছো, গ্যালিয়ামে কিন্তু এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, সাথে ডি অরবিটালও আছে। এসে কটা থাকে? 2টো, পিতে 6, ডিতে 10। তাহলে কটা ইলেকট্রন? 18টা বেশি করতে হবে। এখানে যা আছে অ্যালুমিনিয়ামে তার থেকে 18 বেশি, তাহলে +18। তাহলে অ্যাটমিক নাম্বার কত হলো? 31। তাহলে আমরা এরকম গ্রুপ ধরে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের খুব সুবিধা হবে করতে, জাস্ট প্লাস করে দেবে। ইন্ডিয়ামেও তাই আছে, এস অরবিটাল আছে, পি আছে আর ডি আছে। তাহলে 2, 6, 10, 18 বেশি, এগেইন 18 বেশি, তার মানে কত? 49। আর যখন থ্যালিয়ামে আসছো, থ্যালিয়ামে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, সাথে এফ অরবিটালও আছে। এসে কটা ইলেকট্রন? 2টো, পিতে 6টা, ডিতে 10টা, এফে 40। তা টোটাল কটা ইলেকট্রন বেশি হলো? 32। মানে ইন্ডিয়ামে যতগুলো ইলেকট্রন আছে থ্যালিয়ামে তার থেকে 32 খানা ইলেকট্রন বেশি থাকবে। কারণ এগুলো কেন বলছি, একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়ে যাওয়ার সাথে সাথেই তোমরা তো বুঝতে পারছো এটা গ্রুপ, এটা হচ্ছে কত নম্বর পিরিয়ডে আছে? 2 নম্বর পিরিয়ড বোরন, ওপরে তো হাইড্রোজেন 2 নম্বর পিরিয়ড। এটা 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6। তাহলে একটা করে পিরিয়ড বেড়ে যাওয়ার সাথে সাথে একটা করে শেল বাড়ছে। তাহলে নতুন এসপি ঢুকবে, নতুন এসপিডি ঢুকবে, তাহলে প্রত্যেকটাগুলো তো ফিল আপ হয়ে ঢুকবে, তাহলে অতগুলো বেড়ে যাবে না অ্যাটমিক নাম্বার। তাই জন্য আমরা এরকম করছি, এটাতে এসপি ডি এর সাথে এফও ঢুকবে, তাহলে টোটাল 32 ইনক্রিজ করবে ওর অ্যাটমিক নাম্বার। তাহলে 49 + 32 মানে কত হচ্ছে? 81। এটা ফার্স্টে জেনে নিলাম। এবার ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন বলো, খুব সহজ। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 1:2, 2:2, 2p1, এটা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি আমরা। আর 1:2 মানে কি? কার ইলেকট্রনিক কনফিগারেশন? কোন নোবেল গ্যাসের কনফিগারেশন? হিলিয়াম, ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়ামেরটা কি হবে? ঠিক তার নিচের শেলটা হবে, পরে টুকু, আগে একটু বুঝে নাও। অ্যালুমিনিয়ামের কোনটা হবে? বোরনের পরের শেলটা তো। তাহলে প্রত্যেকের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 ইউনিট করে বেড়ে যাবে। তাহলে এটা কত হবে? 2s এর জায়গায় 3s2, 3p1। আর হিলিয়ামের জায়গায় হবে নিয়ন। কথা বোঝা গেল? এস আর পি ছাড়া আর কিছু নেই অ্যালুমিনিয়াম। এবার কি আছে এখানে? এস আছে, পি আছে, ডি আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 ইউনিট করে বাড়লে কত হবে? 4s2, 4p, বলো 1। তাহলে একটা ডিও ঢুকছে, ডিটা হচ্ছে 3d, ঠিক আছে? একদম প্রথম যে ডি অরবিটাল সেটার নাম হচ্ছে 3d। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর এটা তাহলে কি? ক্রিপ্টন, তারপর এটা কি তাহলে? জেনন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার। জাস্ট আ মিনিট। তাহলে এই হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টনের জন্য তাহলে কত হবে? ক্রিপ্টনে এস আছে, পি আছে আর ডি আছে। তাহলে কি লিখবো? এস পি ডি মানে একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করবে। কি হয়ে যাবে? 40, 10, 5s2, 5p1। তাহলে এই থ্যালিয়ামের কত হবে? থ্যালিয়ামের একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করবে। কত হবে থ্যালিয়ামের? বলো, একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করবে। 4 এর জায়গায় 5d, 6s, 6p1। তার আগে তাহলে কি আছে? একটা এফ আছে। প্রথম এফ এর নাম কি? 4f। তাহলে 4f 40। এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, নাহলে তুমি কোনো কেমিস্ট্রি বুঝতে পারবে না। আর ধরো হঠাৎ করে তোমাকে বলে দিল ইন্ডিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন বলো, তুমি বলতে পারবে ইন্ডিয়াম কত নম্বরে আছে? 49। তাহলে তুমি যদি ওরমভাবে গোনো 1:2, 2:2, 2p6, 3s2 এরকম গুনতে 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 হারিয়ে যাবে, পারবে না। তাহলে আমাকে কি করে চেন ধরে করতে হবে? চেন ধরে করা মানে কি? ইন্ডিয়ামের ওপরে ওর প্রথম কে আছে? ওই গ্রুপের ফার্স্ট মেম্বার কে আছে বলো? বোরন। তাহলে বোরনের যা ইলেকট্রনিক কনফিগারেশন ইন্ডিয়ামেরও তাই ইলেকট্রনিক কনফিগারেশন। কি করে তাহলে বের করছি? এখানে দেখো, দেখিয়ে দিচ্ছি শর্টকাট। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম। তোমরা বোরনেরটা তো খুব সহজে বলতে পারবে, 5 তো, 1:2, 2:2, 2p6। মানে তুমি বলে দিলে হিলিয়াম 2p1। তাহলে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তাহলে 2 এর জায়গায় কি হবে? 3, 4, 5। কত সহজ দেখেছো? 5s2, 5p1। কিন্তু আমি জানি যে 5s এর আগে কি হয়? একটা 4d হয়,
আর এখানে কি হয়, জেনের আগে কি থাকে, ক্রিপ্টন, তাই তো? তাহলে দেখো না জেনেও, মানে এত কষ্ট করার দরকার নেই, আমি শুধু জেনে গেলাম আমার উপরের মেম্বারটা কি আছে তাকে ধরেই আমি এর ইলেকট্রনিক কনফিগারেশন করে নিলাম। এটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন আমরা আজকে যে টপিকটা করবো সেটাতে এটা লাগবে, সেটা হচ্ছে ইনার পেয়ার এফেক্ট। বুঝবে আস্তে আস্তে। শিল্ডিং এফেক্ট তোমরা পড়েছো? শিল্ডিং এফেক্ট ক্লাস 11-এই পড়েছি আমরা, পিরিয়ডিক প্রপার্টি চ্যাপ্টারে পড়েছো? শিল্ডিং এফেক্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ড টেবিল এগুলো মিলিয়ে আছে। বোঝো হোয়াট ইজ শিল্ডিং এফেক্ট, এটা জানা আছে? অনলাইন পড়তে পড়তে এগুলো একদম ঠিক করে ভালো মতো পড়া হয়নি, যে বুঝতে পারছি। দেখো এই তো নিউক্লিয়াস, যে কোনো একটাকে নিয়ে নিই। হ্যাঁ, আমি থ্যালিয়ামকেই নিয়ে নিচ্ছি। দেখো ভালো করে দেখো, পরে টুকু এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে কি কি অরবাইটাল রয়েছে দেখো, এগুলো থাকবে না, 1s 2s 2p 3s 1s 2s 2p 3s, হ্যাঁ 3p 4p, যে এরকমভাবে যেতে 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 এত বড় করে আমি জাস্ট করলাম, এটা হাইপোথেটিক্যালি করলাম যে এতগুলো অরবাইটাল আছে, লাস্টে গিয়ে আমার এটা আছে ধরো 6s 6p। নিউক্লিয়াসের ভিতরে কি চার্জ থাকে, পজিটিভ না নেগেটিভ? নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। নিউট্রনটা নিউট্রাল, বাট প্রোটনটা তো পজিটিভ। তাহলে নিউক্লিয়াস সবসময় ইলেকট্রনকে টানছে না, তাহলে ভেতরে পজিটিভ চার্জ, বাইরে এই 6s এ কটা ইলেকট্রন, দুটো, একটা দুটো, 6p তে কটা ইলেকট্রন, এদেরকে সব টানছে। কিন্তু এই ধরো এই যে নিউক্লিয়াস এখান থেকে ধরো 6p ইলেকট্রনটাকে টেনে নেবে নিজের কাছে, কিন্তু পুরোপুরি নিতে পারবে না। এর ভেতরে যে অরবাইটালগুলো আছে না, সেটা ওকে শিল্ড করবে। কেন শিল্ড করবে? এই ইলেকট্রনটার আগেও তো ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটা ওই ইলেকট্রনের জন্য শিল্ডিং এফেক্ট হয়ে থাকবে। কথা বুঝতে পেরেছো? মানে এরা কি করবে, এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসকে দেখতে দেবে না। যেরকম হয় ধরো আমি সেন্টারে বসে পড়াচ্ছি, রো করে নিয়েছো, তোমরা স্কুলে দেখবে বেঞ্চ পাতা থাকে, পেছনের বেঞ্চের ছেলেগুলোরা কি অত ভালো পড়া দেখতে পারে? কারণ সামনের বেঞ্চে কতগুলো ওরা শিল্ড করে রাখে, ওটাই শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট মানে কি, যে ইনার অরবাইটালগুলো যেটা আছে সেটা নিউক্লিয়াসকে শিল্ড করছে, কার থেকে? তার আউটার মোস্ট অরবাইটালে ইলেকট্রনের থেকে, ওটা শিল্ডিং এফেক্ট। এবার কোনো কোনো অরবাইটালে শিল্ডিং এফেক্ট বেশি হয়, কোনো অরবাইটালে কম হয়। সেটা কি করে বুঝবে? শেপ দেখে বুঝবে। তোমরা জানো এস অরবাইটালের শেপ কিরকম, অ্যাটমিক স্ট্রাকচারে পড়ে এসছো, কিরকম এস অরবিটাল শেপ কিরকম হয়? স্ফেরিক্যাল। এস অরবিটাল দেখতে এরকম হয়, ঠিক আছে? পি অরবিটাল দেখতে কিরকম হয়? ডাম্বেল। মানে এই দুটো অরবিটালের মধ্যে কোন অরবিটালটা নিউক্লিয়াসে কমপ্লিটলি ঢেকে রাখছে? এস অরবিটাল পুরোটাই ঢেকে রাখছে, স্ফেরিক্যাল শেপ। তো এই ডাম্বেল হওয়ার জন্য এই দুপাশ খালি, তো ওখান দিয়ে তো ঢাকতে পারছে না। তাহলে নিউক্লিয়াসটা বাইরে এই পাশে কোনো ইলেকট্রন থাকলে টেনে নেবে, এই পাশে কোনো ইলেকট্রন থাকলে টেনে নেবে। এই শেপটাই এমন, বুঝতে পারছো? ডি অরবিটাল কেন শেপের হবে? এই শিল্ডিং এফেক্ট আরেকটু খারাপ হবে, কারণ শেপ বুঝতে পারছো কতগুলো জায়গা খালি আছে, এখান থেকে টানতে পারবে, ওখান থেকে টানতে পারবে। তাহলে শেপের উপর ডিপেন্ড করে শিল্ডিং এফেক্টটা থাকে। এটা বোঝা গেছে? তাহলে শিল্ডিং এফেক্টের অর্ডার কেমন হবে? সবচেয়ে ভালো শিল্ড কে করে? এস অরবিটাল। তারপর শিল্ড কে করে? এসপি, এটা ডি করে দিচ্ছি। সবচেয়ে ভালো শিল্ড করে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। এফ তো বুঝতেই পারছো, উপর দিকে একটা লোক থাকে, নিচের দিকে একটা লোক থাকে, মানে আরো নোট বেড়ে গেল। নোট যত বেড়ে যাবে তত শিল্ডিং এফেক্ট কমে যাবে, কারণ ওই জায়গা থেকে নিউক্লিয়াস ফ্রি, সবাইকে দেখতে পাচ্ছে, তো টানবেও ভালো, ঠিক আছে? তাহলে শিল্ডিং সবচেয়ে ভালো শিল্ড করে রাখছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। ধরো এখানে সিনেমা চলছে, তোমরা এরকম রোতে বসে সিনেমা দেখছো, ও এই পাশে যে সিনেমা দেখছে সে ও ভালো স্ক্রিনটাকে দেখতে পাবে কিনা এটা ডিপেন্ড করবে কার উপর? ঠিক তার আগের অরবিটালগুলোর উপর। আগের মেম্বারগুলো যদি, যারা সিনেমা দেখছে, ওরা ধরো সিনেমা দেখে এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, বারবার লাফিয়ে উঠছে, তাহলে পেছনের জন্য কি সিনেমা দেখতে পারবে? ওর ডিস্টারবেন্স হবে তো, ওর তখন কি মনে হবে যে ভালো হচ্ছে না, বেরিয়ে যায়, তখনও কিন্তু বেরিয়ে যাবে, বিরক্ত হয়। ভালো করে বোঝো। তাহলে এই যে ওরা বারবার লাফিয়ে উঠছে, এটা কি বোঝাচ্ছে? শিল্ডিং এফেক্ট বেশি না কম? বেশি। তার মানে এ যদি বেশি শিল্ড করে, তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দ্বারা অ্যাট্রাক্টেড হবে কি হবে না? হবে না, এবং ইলেকট্রনগুলো ইজিলি বাইরে বেরিয়ে যাবে।
তাহলে কি একটা ফর্মুলা বেরিয়ে এলো এখান থেকে, এরকম এলো, বুঝিয়ে দিচ্ছি। শিল্ডিং এফেক্ট, এস মানে হচ্ছে শিল্ডিং এফেক্ট, এই যে উপরে লিখেছে এস, এই এস মানে হচ্ছে শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট যদি বেশি হয়, নিউক্লিয়াসের যে পাওয়ার ওই ইলেকট্রনকে টেনে রাখা সেটা কমে যায় না বেড়ে যায়? কমে যায়। তাহলে দেখছি শিল্ডিং এফেক্ট যদি বেড়ে যায়, মাইনাসটা বেশি, তাহলে জেড এফেক্টিভ কম। জেড এফেক্টিভ মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। একটা ডিরেক্টর সিনেমা বানাচ্ছে, সে তো জানে না পেছনের বেঞ্চে যারা বসে রয়েছে তারা বারবার লাফিয়ে উঠছে, সে তো জানে না, তাহলে সে তো সবার জন্য সমান সিনেমা বানিয়েছে। তাহলে জেডটা কিন্তু সবার জন্য সমান, ভালো করে বোঝো, যে সিনেমা, যে স্ক্রিনে যে সিনেমাটা হচ্ছে সেটা কিন্তু সবার জন্য সমান, কিন্তু কোনো কোনো ব্যক্তির জন্য সেটা ইন্টারেস্টিং, কোনো কোনো ব্যক্তির জন্য সেটা ইন্টারেস্টিং না। এটা ডিপেন্ড করছে কি, শিল্ডিং এফেক্টের উপর। ক্লিয়ার? এই যে প্রত্যেকটা ইলেকট্রন যেটা ফিল করছে, দ্যাট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আমি তোমাদেরকে এরকম এক্সাম্পল দিয়ে বলছি, আমি যে পড়াচ্ছি সবাইকে তো সমান পড়াচ্ছি, কারো কানে কানে গিয়ে বলছি না, সবাইকে সমান বলছি, কিন্তু কোনো স্টুডেন্ট ভালো বুঝতে পারছে, কোনো স্টুডেন্ট ভালো বুঝতে পারছে না। এই যে তোমরা যেটা বুঝলে এটা হচ্ছে তোমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তুমি যেটা বুঝছো তোমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তোমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সবার আলাদা, কিন্তু আমি কিন্তু সবার জন্য সেম পড়াচ্ছি। তাহলে জেডটা কিন্তু ফিক্সড। জেড মানে কি? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কি আলাদা হবে? আমি বলছি থ্যালিয়ামের 81, মানে আমার 81 খানা প্রোটন আছে, আমি সবাইকে 81 খানা প্রোটনই দিচ্ছি, কিন্তু কেউ বেশি সেটাকে ফিল করছে, কেউ কম ফিল করছে, এটা ডিপেন্ড করছে কার উপর? তার আগে চোখের সামনে কোনো একটা লেয়ার পড়ে আছে, সেই লেয়ারটা হচ্ছে স্কিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। তাহলে যার চোখের সামনে বেশি বড় লেয়ার পড়ে থাকবে সে কম আমার পড়াটা নেবে। এবার সেই লেয়ারটা বাইরেও হতে পারে, বাকি স্টুডেন্টদের ঝামেলাও হতে পারে, বা তোমার মাথায়ও কোনো চিন্তা থাকতে পারে, যেই চিন্তাটা তুমি মাথায় ঘোরাচ্ছ তার জন্য তোমার আমার পড়াটা মাথায় ঢুকছে। এটাই তো হয় ন্যাচুরালি। এখানে পড়তে এসে অন্য কিছু একটা মাথায় চলে এলো, এটা হয়, দেখবে ওর মন অন্যদিকে চলে যাচ্ছে, দ্যাট ইজ শিল্ডিং এফেক্ট। যার শিল্ডিং এফেক্ট যত কম সে তত পড়া ভালো বুঝবে, যার শিল্ডিং এফেক্ট 0 তাহলে সে আমার কমপ্লিটলি পড়াটাই মাথায় ঢুকে যাবে, তার জেড ইকুয়াল টু জেড ইফেক্টিভ। সে হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে যে প্রেজেন্ট মোমেন্টে পুরো রয়েছে, মানে পুরোটাই প্রেজেন্ট মোমেন্টে রয়েছে, তার কোনো শিল্ডিং এফেক্ট নেই, তাহলে তার এস 0, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ম্যাক্সিমাম। ক্লিয়ার? আমাদের কেমিস্ট্রিতে শিল্ডিং এফেক্ট কার বেশি? এসে। তাহলে তোমার সামনে, মানে এই ধরনের অরবিটালের সামনে যদি একটা এস অরবিটাল চলে আসে, ওর কিন্তু শিল্ডিং এফেক্ট বিশাল হয়ে যাবে, তখন কি নিউক্লিয়াসকে দেখতে পাবে না নিউক্লিয়াস ওকে দেখতে পাবে? কিছুই হবে না। তখন অ্যাট্রাকশনটা, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি? অ্যাট্রাকশন, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, চার্জটা দিয়েই তো আমি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবো, সেটা কমে যাবে। তাহলে কি বুঝলাম? পি অরবিটালের আগে কি অরবিটাল আছে বলো? পি এর আগে কি আছে? এস। আর এসের শিল্ডিং এফেক্ট কি শিখলাম? খুব বেশি। তাহলে এসের শিল্ডিং এর বেশি হওয়ার জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হবে? কমে যাবে। কার প্রতি কমে যাবে? পি এর প্রতি, টুয়ার্ডস পি কমে যাবে, কারণ তার আগে এস আছে। লজিকটা বোঝা গেছে? তাহলে এইখানকার নিউক্লিয়াস, থ্যালিয়ামের নিউক্লিয়াস কি পি অরবিটালকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে? পাচ্ছে না। তাহলে টানবে কি? একটা করবে না, ছেড়ে দেবে। তাহলে থ্যালিয়াম থেকে ইজিলি একটা পি ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই থ্যালিয়াম কি অক্সিডেশন স্টেট শো করে? +1 অক্সিডেশন স্টেট শো করে। কি শো করছে? একটা ইলেকট্রন চলে যায়। তাহলে মুছেই দিই। শুধু এখান থেকে একটা ইলেকট্রন যায় না, সবার থেকে একটা ইলেকট্রন ইজিলি বেরোয়, কারণ সবারই লাস্টের আগে একটা করে কি আছে? এস আছে। না, পি এর সবার আগে একটা করে কি আছে? এস আছে। আর এস এর শিল্ডিং তোমরা বললে ভালো, শিল্ডিং ভালো হলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হয়, তাহলে প্রত্যেকটা পি অরবিটাল ইলেকট্রন লুজলি বাউন্ড টুয়ার্ডস নিউক্লিয়াস। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা গ্রুপ 13 এর সব মেম্বাররা খুব ইজিলি কোন অক্সিডেশন স্টেট শো করবে? খুব কমন, বলো +1। হিসাবটা বুঝলে কেন শো করবে? এবার ভ্যালেন্স শেলে কিন্তু এখনো দুটো করে ইলেকট্রন পড়ে আছে, কারোর জন্য দুটো ইলেকট্রন খুব ইজিলি বেরোবে, কারোর জন্য খুব কষ্ট করে বেরোবে। সেটাই আমাদের ডিটারমাইন করতে হবে যে এই যে গ্রুপ 13 এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে কোন মেম্বারটা খুব ভালো +3 অক্সিডেশন স্টেট শো করে। কারা +3 শো করবে? যারা এই পড়ে থাকা ইলেকট্রন দুটোকেও বাইরে বের করে দিতে পারে, তারাই তো +3 অক্সিডেশন স্টেট শো করবে। লজিক বোঝা গেছে? এবার সেটা কার উপর ডিপেন্ড করছে? এগেইন শিল্ডিং এফেক্ট। এই এস এর আগে কে পড়ে আছে? বি এর এস এর আগে কে পড়ে আছে? 1s, এগেইন এস। তাহলে এগেইন পুয়ার শিল্ডিং না, খুব ভালো শিল্ডিং। এস অরবিটালে ভালো শিল্ডিং হয়। এস এর আগে এস থাকে, তো আমি হিলিয়াম দিয়েছি বলে হয়তো অনেকের প্রবলেম হচ্ছে। হিলিয়াম মানে কি? 1s2। তাহলে এস এর আগেও এস আছে, এস এর শিল্ডিং এফেক্ট কি? হাই। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম। তাহলে নিউক্লিয়াস এই 2s ইলেকট্রনকে কি ভালোভাবে টানছে? না, উইকলি টানছে, তাহলে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে বোরন কিন্তু খুব ভালো +3 অক্সিডেশন স্টেট শো করে। লজিক বোঝা গেল? শো করে। আচ্ছা, এটা বলো তো অ্যালুমিনিয়ামের 3s এর আগে কি আছে? 2p। তাহলে
ওর +3 অক্সিজেশন স্টেট শো করার টেন্ডেন্সি একটু কম হবে, কারণ পি এর শিল্ডিং এফেক্ট কি একটু কম। কি শিখে গেলাম, শর্টকাট শিখে গেলাম যে শিল্ডিং এফেক্ট যদি ভালো হয় ইলেকট্রন খুব ইজিলি বাইরে বেরিয়ে যাবে। কেন? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হবে। তোমরা আমার সাথে রিপিট করো, শিল্ডিং এফেক্ট যদি ভালো হয় তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হয়? কমে। তাহলে নিউক্লিয়াসের পাওয়ার কমে যায়, তাহলে নিউক্লিয়াস যে ওই দুটো ইলেকট্রনকে টানছে সেই পাওয়ার কমে যাচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের দিকে থাকবে টেনে? না, বেরিয়ে যাবে। তাহলে কি বুঝলাম? শিল্ডিং এফেক্ট যদি ভালো হয় ইলেকট্রন ইজিলি রিমুভড হয়। ইলেকট্রন যদি ইজিলি বেরিয়ে যায় তাহলে হায়ার অক্সিডেশন স্টেট শো করতে পারে। তাহলে দুটো জিনিস আছে, কম্পেয়ার কি করছি, গ্রুপ 13 দু রকমের অক্সিডেশন স্টেট শো করে। কি কি? +1 অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ +1 অ্যাজ ওয়েল অ্যাজ +3। কেউ +1টা ভালো শো করবে, কেউ +3টা ভালো শো করবে। সেটাই আমাদের এখন এখান থেকে জাস্টিফাই করতে হবে যে কোনটা +1 ভালো শো করবে, কোনটা +3 ভালো শো করবে। যার শিল্ডিং এফেক্ট ভালো সে কি শো করবে? হায়ার না লোয়ার অক্সিজেশন স্টেট শো করবে? হায়ার। এটা স্টেটমেন্ট, এটা খাতায় লিখতে পারো। যার শিল্ডিং এফেক্ট বেটার সে কি অক্সিজেশন স্টেট শো করবে? 3 মানে হায়ার। আর +1 মানে কি? লোয়ার। তাহলে যার শিল্ডিং এফেক্ট বেশি সে হায়ার অক্সিডেশন স্টেট শো করবে। ওকে, এবার যত আমি ওপর থেকে নিচে নামছি কি হচ্ছে বলো দেখি, তোমরা বলো। 3s এর আগে কি ছিল? নিয়ন মানে কি? 1s2। তাহলে 3s এর আগে কি ছিল? পি এর শিল্ডিং এফেক্ট একটু কমে গেল না? এস থেকে যখন আমি পিতে যাচ্ছি শিল্ডিং এফেক্ট কি হচ্ছে? একটু ফল করছে। শিল্ডিং এফেক্ট ফল করছে মানে হায়ার অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি কমে যাচ্ছে। শিল্ডিং এফেক্ট যত বেশি হবে হায়ার অক্সিডেশন স্টেট শো করবে। শিল্ডিং এফেক্ট একটু কমে গেল তাহলে হায়ার অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি একটু কমে গেল। আচ্ছা, এই 4s এর আগে কি আছে দেখো? ডিতে শিল্ডিং এফেক্ট আরো 4। তাহলে শিল্ডিং এফেক্ট আর একটু পড়ে গেল, তার মানে হায়ার অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি আরো কমে গেল। লজিকটা বুঝতে পারছো? এইবার দেখো থ্যালিয়ামে এসছি। থ্যালিয়ামে কি আছে? শুধু ডি নেই, ডি এর সাথে কি আছে? আর কোথাও কিন্তু এফ নেই। আর এফের শিল্ডিং এফেক্ট কি? আরো পুয়ার। তাহলে হায়ার অক্সিডেশন স্টেটও শো করাই বন্ধ করে দেবে, লোয়ার অক্সিডেশন স্টেট শো করবে। তার মানে এইখানে থ্যালিয়াম অনলি শোস +1 অক্সিডেশন স্টেট, আর বোরন অনলি শোস +3 অক্সিডেশন স্টেট। তাহলে ওপর থেকে বোরন থেকে যত থ্যালিয়ামে আসবো +3 অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি এক্স্যাক্টলি। আবার থ্যালিয়াম থেকে যত বোরনে যাব +1 অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি কমে যাবে। একই রকম +1টা তো নিচে সবচেয়ে বেশি, তাহলে উপরে যত উঠবো +1 এর অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি কমে যাবে। আবার নিচে যত নামবো +3 অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি কমে যাবে। এটা এক্সামে জিজ্ঞেস করবে যে কোনো গ্রুপে। আমি গ্রুপ 13 বলে কথা না, গ্রুপ 13 বলো, 14 বলো, এরপরে 12 উঠলে 15, 16, 17, 18 পড়বে। সব কটাতেই যত লোয়ারে যাব গ্রুপে তত হায়ার অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি কি হবে? কমে যাবে। তোমাকে দুটো অপশন দিয়ে দেবে যে ও 1 শো করবে না 3 শো করবে। তুমি কি বলবে? যদি নিচে থাকে তো 1 শো করবে, যদি ওপরে থাকে তো 3 শো করবে। আবার তোমাকে কম্পেয়ার করতে দিল 2 আছে 4 আছে, যারা নিচে থাকবে সে 2 অক্সিডেশন স্টেট শো করবে, যে উপরে থাকবে সে 4 অক্সিডেশন স্টেট শো করবে। এইভাবে কম্পেয়ার করা যেতে পারে। তাহলে এই যে এফেক্টটা, এই এফেক্টটা কিসের জন্য হলো? কি এফেক্টের জন্য হলো? তাহলে শিল্ডিং এফেক্ট একটা মজার কথা আছে, এখানে একটা টার্ম ঢুকে যাবে। এই শিল্ডিং এফেক্ট পুয়ার ছিল এফেক্ট, তাই নিউক্লিয়াসের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি ছিল? খুব বেশি ছিল। তাহলে নিউক্লিয়াস এই বাইরে 6s ইলেকট্রনকে খুব জোরে টেনে রাখছিল। 6sটা কিন্তু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকা সত্ত্বেও ওদেরকে টেনে রাখছে। তার মানে এই দুটো ইলেকট্রন কি কোনোদিন কোনো রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে নাকি ইনার্ট হয়ে থাকবে? ইনার্ট মানে বোঝো তো? ইনার্ট মানে কোনো কাজ করে না যারা, ইনার্ট। তাহলে এই যে দুটো ইলেকট্রন, দ্যাট ইজ পেয়ার অফ ইলেকট্রনস, কি হয়ে রয়েছে? ইনার্ট হয়ে রয়েছে। তাই জন্য এই এফেক্টটার আরেকটা নাম দেওয়া হয়েছে ইনার্ট পেয়ার এফেক্ট। বোঝাতে পারলাম না? শিল্ডিং এফেক্টটা যখন যে কোনো গ্রুপের লাস্ট মেম্বারের জন্য অ্যাপ্লিকেবল হয় তখন দ্যাট ইজ কল ইনার্ট পেয়ার এফেক্ট। সবার জন্য না, সবার কাছে এফ নেই। এফ যার কাছে থাকবে পুয়ার, ভেরি পুয়ার শিল্ডিং এফেক্ট, ভেরি হাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ভেরি হাই অ্যাট্রাকশন পাওয়ার। তো ভেরি হাই অ্যাট্রাকশন পাওয়ার জন্য এই দুটো ইলেকট্রন যেটা ভ্যালেন্সিয়ালে আছে তবুও তারা বাইরে বেরোতে পারে না, কি হয়ে বসে থাকে? ইনার্ট। দ্যাট ইজ কল ইনার্ট পেয়ার এফেক্ট। আর ইনার্ট পেয়ার এফেক্টের কনসিকুয়েন্স কি? ইট শোজ হায়ার অর লোয়ার অক্সিডেশন স্টেট।
It shows lower oxidation state. ক্লিয়ার ব্যাপারটা? কোনো অসুবিধা নেই। এর আরও কয়েকটা অ্যাপ্লিকেশনস আছে আমি বলছি। ইনার পেরিফেক বুঝেছো তো? এবার বই পড়বে। লিখছো? আচ্ছা লেখো। আমি এই ছবিগুলো মুছে দিই, লিখবে এই ছবিগুলো একটু মুছে দিই, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, জাস্ট করে আমি বন্ধ করছি, একটু দেখে নাও। দুটো জিনিস বলছি, একটা হচ্ছে থ্যালিয়াম, ধরো কেউ আমি বলেছি +1 স্টেবল, এই বলে এই না যে জীবনে +3 শো করতে পারে না, এরকম না, +1 স্টেবল। ভালো করে তাহলে যদি তোমার কাছে থ্যালিয়াম +3 কেউ এনে দেয় আর থ্যালিয়াম +1 এনে দেয়, কোনটা স্টেবল? কোনটা স্টেবল বলো সবাই বলো। দুটো তোমার কাছে হাতের কাছে আছে, কোনটা স্টেবল? থ্যালিয়াম 3 না থ্যালিয়াম 1? থ্যালিয়াম 1 স্টেবল। তাহলে থ্যালিয়াম 3 সবসময় রিঅ্যাক্টিভিটি শো করবে। রিঅ্যাক্টিভিটি শো করবে কোথায় যাওয়ার টেন্ডেন্সি শো করবে? ও 3 থেকে 1-এ যাওয়ার টেন্ডেন্সি শো করবে। তাহলে থ্যালিয়ামের অলওয়েজ টেন্ডেন্সি কি? নিচে নামার। নিচে নামা মানে নিচে কি হয়? রিডিউসড। তাহলে নিজে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি শো করবে থ্যালিয়াম। তাহলে বলো তো থ্যালিয়াম অন্যকে কি করবে? নিজে যে রিডিউসড হয় সে অন্যকে কি করবে? দ্যাটস ওয়াই থ্যালিয়াম 3 ইজ আ ভেরি গুড, ভেরি স্ট্রং কি এজেন্ট। লজিকটা বুঝলে? সবই কিন্তু কোথা থেকে এলো? ইনার্ট পেয়ার এফেক্ট থেকে এলো। ইনার্ট পেয়ার এফেক্টের কনসিকুয়েন্স এটা। আর ইনার্ট পেয়ার এফেক্ট কোথা থেকে এলো? পুয়ার শিল্ডিং এফেক্ট থেকে এলো। কি বোঝা গেছে খেলাটা? আরেকটা দিই, এরকমই আরও কিছু অ্যাপ্লিকেশনস আছে, আমি এখানে বলছি। দেখো একটা রিয়াকশন বলি, ধরো ইন্ডিয়াম এই রিয়াকশনটা খুব ভালো করে। ইন্ডিয়াম +1, মন দিয়ে শোনো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা আসে। ইন্ডিয়াম +1 ন্যাচারালি ইন্ডিয়াম আর ইন্ডিয়াম +3-তে ডিসপ্রপোর্শনেট হয়ে যায়। ডিসপ্রপোর্শন মানে বোঝো? রেডক্স পড়েছো তো? রেডক্সে আমি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলেছি, মান 3-তে আছে, অ্যাপের ভেতর ঢুকে আছে, দেখবে +1টা 0-তেও আসছে, পরে ঢুকতে পারবে, দেখে নাও। এটা +1টা 0-তেও আছে, আবার +1টা +3-তেও আসছে। তার মানে +1 যখন 0-তে আসছে কি রিডিউস হচ্ছে না অক্সিডাইজড হচ্ছে? রিডিউস। অ্যাট দ্য সেম টাইম +1টা +3-তে আসছে, মানে রিডিউস হচ্ছে না অক্সিডাইজড হচ্ছে? তাহলে একই সাথে যদি রিডাকশন অক্সিডেশন একটা মেম্বারেরই হয়, এটা ব্যালেন্সও করতে পারো তুমি। এটা 3 দিয়ে দাও, এটা 2 দিয়ে দাও, ব্যালেন্সড হয়ে গেল। তাহলে সেই ধরনের রিয়াকশনকে বলে ডিসপ্রপোর্শন রিয়াকশন। কেন? ডিসোসিয়েট হচ্ছে। মানে আমি ধরো 3 তলায় আছি, আমাদের 10 জনের গ্রুপ, 2 জন চলে গেল 4 তলায় আর বাকি 8 জন চলে গেল 1 তলায়। তাহলে কয়েকজন উপরে উঠে গেল, কয়েকজন নিচে। এইটাকে বলে ডিসোসিয়েট হয়ে যাওয়া উইথ মেনটেনিং প্রপোর্শন বা রেশিও, দ্যাট ইজ কল্ড ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এটা কে শো করে? ইন্ডিয়াম শো করে। এবার যদি বলে যে এই রিয়াকশনটাই থ্যালিয়ামের জন্য কি অ্যাপ্লিকেবল হবে? ইজ দিস রিয়াকশন ইজ অ্যাপ্লিকেবল টু থ্যালিয়াম? বলো, ভেবে বলো, থ্যালিয়ামের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা? থ্যালিয়ামও 0 এবং +3 যেতে পারে। থ্যালিয়ামের +3 স্টেবল, তার মানে ও এই যে থ্যালিয়াম 1 সে 1-এই থাকবে, ও ডিসোসিয়েট করে বা ডিসপ্রপোর্শনেট করে ইন্ডিয়ামের মতো +3-তে যাবে না। এটাই এক্সামে কোশ্চেন আসবে যে ইন্ডিয়াম ডিসপ্রপোর্শন রিয়াকশনে পার্টিসিপেট করে বাট থ্যালিয়াম করে না, ওয়াই? তুমি বলবে যদি ডিসপ্রপোর্শনেট করতে হয় তাহলে যে কোনো মেম্বারকে, মানে ওই গ্রুপের 13 গ্রুপের যে কোনো মেম্বারকে 1 থেকে 3-তে যেতে হয়। আর থ্যালিয়ামের জন্য কোন স্টেটটা স্টেবল? বিকজ অফ ইনার্ট পেয়ার এফেক্ট। আবার 3টা আনস্টেবল বিকজ অফ ইনার্ট পেয়ার এফেক্ট। তাই জন্য 1-এই থাকবে, 3-তে যাবে না। দ্যাটস ওয়াই থ্যালিয়াম ডাজ নট পার্টিসিপেট ইন ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। দ্যাটস ওয়াই থ্যালিয়াম 3 ইজ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। সব কিছুর রিজন একটাই। তাহলে ওপর থেকে নিচে নামলে +3 অক্সিডেশন স্টেট ইনক্রিজ করে না +1? ওপর থেকে নিচে নামলে +3 অক্সিডেশন স্টেট স্টেবল হয় না +1 অক্সিডেশন স্টেট স্টেবল? এই হচ্ছে গ্রুপ 13-এর রিলেটেড কোশ্চেন ভেতর। আর প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা কোশ্চেন আছে, সেটা আমি বলবো। লজিকটা বোঝা গেছে?